কোষের বিভিন্ন সমবায় সম্পর্কে কিছু আলোচনা। যদি এম সংখ্যক কোষ নেওয়া হয়, ধরে নিচ্ছি এম সংখ্যক কোষ নেওয়া হয়েছে, যদি বহির্বর্তনীয় রোধ এই এম সংখ্যক কোষের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স তার থেকে বেশি, তাহলে সেই সমস্ত কোষগুলো কী হবে, সবসময় শ্রেণীতে যোগ করলে সুবিধা পাওয়া যায়। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি ইন্টারনাল রেজিস্ট্যান্সের কম্বিনেশনের থেকে অনেক বেশি হয়, তাহলে সেই সমস্ত ক্ষেত্রে কোষগুলোকে শ্রেণীতে ব্যবহার করা সুবিধাজনক। যদি এক্সটার্নাল রেজিস্ট্যান্স বর্তনীর যে আভ্যন্তরীণ রোধ তার থেকে অনেক কম হয়, আর বাই এম এন অংশ কম হয়, তার মানে এম এন আর এই জিনিসটা যদি বর্তনীর আভ্যন্তরীণ রোধের থেকে অনেক কম হয়, তাহলে সেই ক্ষেত্রে কী হয়, কোষগুলোকে প্যারালাল কম্বিনেশনে রেখে কাজ করা সুবিধাজনক। যেমন এই কেসটাতে। আর সিরিজের ক্ষেত্রে কী ছিল, এই কেসটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইন্টারনাল রেজিস্ট্যান্স থেকে বেশি হলে সেই কোষগুলো সবসময় শ্রেণীতে যোগ করলে সুবিধাজনক, তাহলে কারেন্ট বেশি পাওয়া যাবে। একই রকমভাবে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সের থেকে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কোষগুলোকে সমান্তরালে যোগ করলে বেশি কারেন্ট পাওয়া যাবে। আর যদি সেরকম কোনো বাদ বিচার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কোষগুলোকে বা পার্থক্য যদি খুব বেশি না হয়, যে এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে ডিফারেন্স যদি খুব বেশি না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোষগুলোকে মিক্সড কম্বিনেশন বা মিশ্র সমবায় রাখলেও চলে। কোষের শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আরেকটা যেটা হচ্ছে যে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোষগুলো এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে একটাই সার্কিট দ্বারা যুক্ত থাকে। তার ফলে মেন কারেন্টে কী হয়, টোটাল যে কোষ সেই কোষের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সবগুলো কোষের মধ্যে দিয়ে মেন কারেন্ট প্রবাহিত হয়, কী হয়, শক্তির অপচয়ের ক্ষেত্রে বেশি হয়। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হয়, যে বহির্বর্তনের কারেন্ট সেটি কী হয়, বিভিন্ন ব্রাঞ্চে ভাগ হয়ে যায়, সেজন্য প্রতিটা কোষের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট যায় না, সেটা বিভিন্ন ভাগে ভাগ হয়ে যায়। সেই জন্য সেই ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের শক্তির অপচয় অনেক কম হয়। আর কি, কোষের সমান্তরাল বা মিশ্র সমবায়ে কোষগুলো নিজেদের মধ্যে বন্ধন বা সার্কিট তৈরি করতে পারে। ফলে বহির্বর্তনের সঙ্গে সংযোগ যদি না থাকে, তাহলে কোষগুলো কিন্তু মিশ্র সমবায়ে বা সমান্তরাল সমবায়ে নিজেদের মধ্যে সংযোগ থেকে নিজেদের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়, এবং সেই কোষগুলো সবসময় একটা কারেন্ট ফ্লো করার ফলে কোষের যে ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। সেই জন্য যখন প্রয়োজন সেই সময় বাদ দিয়ে অন্য সময় কোষগুলোকে খুলে রাখা হয়। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সেই অসুবিধা নেই। সেই জন্য টর্চ বা রেডিও এগুলোর ক্ষেত্রে যখন চালু না থাকে বা বহির্বর্তনের সঙ্গে সংযোগ না থাকে, তখন সেই ক্ষেত্রে কোনো কারেন্টই যায় না। সেই জন্য কোষগুলোকে খুলে না রাখলেও চলে বা খুলে রাখতে হয় না। কিন্তু সমান্তরাল সমবায়ে যেহেতু নিজেদের মধ্যে কারেন্ট ফ্লো হয় বহির্বর্তনী ছাড়াও, সেই জন্য সেগুলোকে কাজ যখন করবে না সেগুলোকে খুলে রাখা উচিত। আর যখন শ্রেণী সমবায় বা সমান্তরাল সমবায় তৈরি করে আমার যে রিকোয়ারমেন্টটা প্রয়োজন সেটা পাওয়া যায় না, তখনই কোষগুলোকে কী করা হয়, কম্বিনেশন করে মিক্সড কম্বিনেশনে রাখা হয়। এবার আসছে কোনো ধাতব পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ এবং ইলেকট্রনের বিচলন বেগ বা ড্রিপ ভেলোসিটির ধারণা। কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে
তড়িৎ কীভাবে প্রবাহিত হয়। সাধারণত আমি ধরে নিলাম এরকম কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আমি ধরলাম এই সারফেসের মধ্যে দিয়ে কিউ পরিমাণ আধান এই প্রান্ত থেকে ওই প্রান্তে প্রবাহিত হবে। তাহলে আই ইজিক্যাল টু আমি কী লিখতে পারি, এই কিউ পরিমাণ আধান যদি টি সময় ধরে প্রবাহিত হয় তাহলে আই ইজিক্যাল টু কিউ বাই টি, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই কিউ পরিমাণ আধান প্রবাহিত হলো, তার মানে কি এর সঙ্গে এন সংখ্যক ইলেকট্রন এটার মধ্যে দিয়ে প্রবাহিত হলো। এক একটা ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে এখানে টোটাল আধান কত প্রবাহিত হলো, এন ইন্টু ই বাই টি। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা কি লেখা যায়, এন ই বাই টি অথবা কিউ বাই। তাহলে কোনো পরিবাহীর যে কোনো ছেদের মধ্যে দিয়ে আধান প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা বা তড়িৎ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, তা সত্ত্বেও কিন্তু প্রবাহ মাত্রাকে বা কোনো সময় ভেক্টর বলা হয় না। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট দিক থাকলেও তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু কোনোভাবেই ভেক্টর কোয়ান্টিটি নয়, এটা কী হচ্ছে সময় স্কেলার কোয়ান্টিটি। কেন স্কেলার কোয়ান্টিটি? কারণ তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টরের যে যোগফল, যেটা ক্লাস 11-এ পড়ে এসেছিলাম, অ্যাডিশন ভেক্টরের ট্রায়াঙ্গুলার ল, প্যারালোগ্রাম ল, এই ধরনের কোনো অ্যাডিশন তড়িৎ প্রবাহ মাত্রা মেনে চলে না, সেই জন্য তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর নয়। কিন্তু তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে একটা জিনিস যুক্ত থাকে বা তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কিত যে ভেক্টর, সেই ভেক্টরটাকে বলা হয় তড়িৎ প্রবাহ ঘনত্ব, বা যেটাকে আবার লেখা হয় জে দিয়ে, যার নাম হচ্ছে কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি কি? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটাকে বলা হবে কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট ডেন্সিটি এটা কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে জে ইজিক্যাল টু লেখা গেল, যদি লিমিট ডেল্টা এ টেন্স টু 0 হয়, ডেল্টা আই বাই ডেল্টা আই, এটা সমান লেখা যায় ডিআই বাই ডিএল। তাহলে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাকেই বলা হয় কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট ডেন্সিটি হচ্ছে সবসময় কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। এটাকে অনেক সময় জে ইজিক্যাল টু আই বাই এ এরকমভাবে লেখা হয়। তাহলে এটার ভেক্টর ফর্মটা কীভাবে হয় আসে, আমি ধরে নিলাম যে পরিবাহীর সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক অভিলম্বভাবে নাই। তার মানে এটা হচ্ছে পরিবাহীর একটা সেকশন, এটার মধ্যে দিয়ে কারেন্টটা আমি ধরে নিলাম এরকমভাবে যাচ্ছে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশান। আচ্ছা, এই যে সেকশন বা ক্ষেত্রটা আছে, এই ক্ষেত্রের যে নর্মাল ডাইরেকশন সেটা হচ্ছে সবসময় এরকম। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে এই যে ক্ষেত্র সেটা সবসময় একটা অ্যাঙ্গেল করে আছে, থিটা। তাহলে এই যে ক্ষেত্রটার এরিয়া আমি ডেল্টা এ ধরে নিলাম, তাহলে ডেল্টা এর ডাইরেকশন কোন দিক বরাবর, এন বরাবর। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার দিকে এই ডেল্টা এর উপাংশ কত হবে, এই বরাবর এর উপাংশ হবে ডেল্টা এ কস থিটা। পড়ে এসেছি ভেক্টর নলেজ থেকে। তাহলে এই যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে লম্বভাবে নাই, সেটা একটা অ্যাঙ্গেল করে আছে। তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে তার বা তড়িৎ প্রবাহ মাত্রার দিকে তার উপাংশ কত হলো, ডেল্টা এ কস থিটা। তাহলে জে ইজিক্যাল টু কী লিখতে পারবো, ডেল্টা আই বাই ডেল্টা এ কস থিটা। কোন একক ক্ষেত্রফল তড়িৎ প্রবাহ মাত্রার দিকে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি। তাহলে ডেল্টা আই ইজিক্যাল টু জে ইন্টু ডেল্টা এ কস থিটা। এটা হচ্ছে ছোট্ট একটা অংশের জন্য। এবার সমগ্র অংশের জন্য নিই, তাহলে ইন্টিগ্রেশন করব,
ইন্টিগ্রেশন করলে কি টোটাল কারেন্ট পাবো। তাহলে সেই টোটাল কারেন্টটা তখন কি লিখতে পারবো, যে ডেল্টা এফটা তখন ডিএ হয়ে যাবে কস থিটা। আচ্ছা, এই জিনিসটাকে আবার লেখা যায় জে ভেক্টর ডট ডিএ ভেক্টর, এখন ডট প্রোডাক্ট করলে কস থিটা আসে, তাহলে জে ডিএ কস থিটা এটা সমান হচ্ছে জে ডট ডিএ। তাহলে আই ইজ ইকুয়াল টু জে ডট ডি। জে হচ্ছে কারেন্ট ডেন্সিটি আর ডিএ হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কারেন্ট স্কেলার, কারণ দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট সবসময় স্কেলার হয়। কারেন্ট স্কেলার, কিন্তু কারেন্টের একটা পার্টিকুলার ডাইরেকশন থাকে। সেই ডাইরেকশনটা জন্য যদি ভেক্টর কনসেপ্ট নিয়ে আসতে হয়, তাহলে সেখানে ভেক্টর কনসেপ্টটা আসে কোথা থেকে, কারেন্ট ডেন্সিটি থাকে। এই কারেন্ট ডেন্সিটি বা প্রবাহ ঘনত্ব যে, সেটা কিন্তু সবসময়ই ভেক্টর, কিন্তু কারেন্ট কোনোভাবেই ভেক্টর কোয়ান্টিটি নয়। আচ্ছা, এবার এই কারেন্ট ডেন্সিটি এবং একটু আগে যেটা বলছিলাম যে বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ, এর মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, তার আগে জানতে হবে বিচলন বেগটা কী। আমরা জানি কোনো একটা পরিবাহের মধ্যে দিয়ে, যে পরিবাহের মধ্যে অসংখ্য ইলেকট্রন থাকে এবং থার্মাল এনার্জির ফলে এই ধাতুর মধ্যে যে ইলেকট্রনগুলো বিভিন্ন দিকে গতিশীল হয়। সাধারণতভাবে কোনো একটা পার্টিকুলার সেকশান, আমি যদি ডেল্টা এ পরিমাণ ক্রস সেকশান নিই, সেই ক্রস সেকশানের মধ্যে দিয়ে যখন বাইরের কোনো বর্তনীর সঙ্গে আমি পরিবাহীটাকে যুক্ত করিনি, তখন বাম দিক থেকে ডান দিকে যে পরিমাণ ইলেকট্রন যায়, ডান দিক থেকে বাঁ দিকেও সেই সম পরিমাণ ইলেকট্রন যায়। তার ফলে কোনো একটা সময়ে নির্দিষ্ট অংশের মধ্যে দিয়ে ইলেকট্রন সংখ্যা সবসময় সমান ধরা হয়, অর্থাৎ সেই পরিবাহীর মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহ মাত্রা যায় না। যেহেতু বাঁ দিক থেকে ডান দিকে যতগুলো ইলেকট্রন যায়, ডান দিক থেকে বাঁ দিকেও ততগুলো ইলেকট্রন আসে। কখন? যখন তাপীয় গতির ফলে বা থার্মাল মোশনের ফলে ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ট্রাভেল করে, যখন কিন্তু কোনো সার্কিটে বা বর্তনীটাকে কোনো ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়নি। এখন ওই পরিবাহীর মধ্যে আমি একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করলাম। ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করার ফলে কী হবে, সেই ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে তখন ইলেকট্রনগুলো একটা বল পাবে এবং ইলেকট্রনগুলো একটা ছোটাছুটি শুরু করবে। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, আর ইলেকট্রনের ডাইরেকশন নেগেটিভ। তাহলে ইলেকট্রনগুলো কী হবে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডাইরেকশানে একটা ফোর্স পাবে এবং তখন সেই ইলেকট্রনগুলো ছুটোছুটি শুরু করবে এবং সেই ইলেকট্রনগুলোর মধ্যে থার্মাল মোশন ছাড়াও আরেক ধরনের গতিবেগ লাভ করবে, যেটা হচ্ছে অপোজিট ডাইরেকশন টু দ্য ইলেকট্রিক ফিল্ড। এই ভেলোসিটিটাকে বলা হচ্ছে ড্রিপ ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে থার্মাল মোশন ছাড়াও অপোজিট ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনগুলো যে গতিপ্রাপ্ত হয় তাকেই বলা হচ্ছে অনুপ্রবাহ বেগ। তাহলে সংজ্ঞা কী বলবো, যে কোনো একটা পরিবাহীর মধ্যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করলে পরিবাহীর মধ্যে থাকা মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে যে গতিবেগ লাভ করে তাকেই বলা হচ্ছে ড্রিপ ভেলোসিটি। এই ড্রিপ ভেলোসিটি কিন্তু কোনো ত্বরণযুক্ত বেগ নয়, এটা একটা স্থির মানের বেগ এবং এর ভ্যালু হচ্ছে ফিউ মিলিমিটার পার সেকেন্ড, অর্থাৎ খুবই কম। এবার এর রাশিমালাটা কী বা তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সম্পর্কটাই বা সেটা জানতে হবে। আমি ধরে নিচ্ছি এরকম একটা অংশ, যে অংশটার দৈর্ঘ্য হচ্ছে এল, বা এটা হচ্ছে একটা পরিবাহী আমার, সেই পরিবাহীর মধ্যে দিয়ে এন সংখ্যক ইলেকট্রন ট্রাভেল করছে। ট্রাভেল করছে বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ এরকমভাবে ইলেকট্রনগুলো ট্রাভেল করছে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কোন দিকে যাবে? অপোজিট ডাইরেকশানে, কারণ আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট যায় তার অপোজিটে।
এইভাবে এল দৈর্ঘ্যের কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো বাঁ দিক থেকে ডান দিকে ট্রাভেল করতে শুরু করলো। এই যে পরিবাহী, সেই পরিবাহীর যে এরিয়া ক্রস সেকশন সেটাকে আমি ধরে নিলাম এ, এবং এর মধ্যে যে ইলেকট্রনগুলো যাচ্ছে সেই ইলেকট্রনগুলোর যে ভেলোসিটি সেটাকে ভিডি লিখছি বা ড্রিপ ভেলোসিটি। তাহলে এই যে পরিবাহীর যে অংশটাকে নিয়েছি বা চোঙের মতো যে অংশটুকু নিয়েছি, সেই চোঙের আয়তন কত হবে? আচ্ছা, চোঙের আয়তন মানে হচ্ছে চোঙের যে প্রস্থচ্ছেদ ইন্টু ড্রিপ ভেলোসিটি। আচ্ছা, এই ব্যাপারটা বাদে গেল। আচ্ছা, এল বাই টি এটা সমান হচ্ছে ভেলোসিটি, অর্থাৎ ইলেকট্রনগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছে, টি সময় যাচ্ছে, কত দৈর্ঘ্য অতিক্রম করছে? এল দৈর্ঘ্য অতিক্রম করছে, তাহলে দৈর্ঘ্য বাই সময় সেটা হচ্ছে বেগ। একক সময়ে যে দৈর্ঘ্য অতিক্রম করবে সেটা হচ্ছে ড্রিপ ভেলোসিটি। তাহলে আমি এখানে ধরে নিলাম যে এই ইলেকট্রনগুলো একক সময়ে যে প্রস্থচ্ছেদ অতিক্রম করছে সেটা হচ্ছে এ। তাহলে একক সময়ে ওই ইলেকট্রনগুলো চোঙের মধ্যে কতটা আয়তন জুড়ে আছে? এ ইন্টু ভিটি। তাহলে একক সময়ে একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদ বা এরিয়া ক্রস সেকশন এ অতিক্রম করছে, অর্থাৎ ইলেকট্রনগুলো চোঙের মধ্যে যে পরিমাণ আয়তন অতিক্রম করছে বা আয়তন দখল করে আছে সেটা হচ্ছে এ ইন্টু ভিটি। আর কি ধরে নিচ্ছি, এখানে এন বলে একটা ছোট টার্ম নিয়ে আসছি। এই এনটা হচ্ছে একক আয়তনে যে কতগুলো মুক্ত ইলেকট্রন থাকে, বা এই জিনিসটাকে বলা হয় নাম্বার ডেনসিটি অফ এ ইলেকট্রন, অর্থাৎ ইলেকট্রনের ঘনত্ব বা সংখ্যা ঘনত্ব। তাহলে এই যে ভলিউমটুকু বার করলাম, সেই ভলিউমটুকুর মধ্যে ইলেকট্রনের সংখ্যা কত? তাহলে নাম্বার অফ ইলেকট্রন কত হবে? একক আয়তনে থাকে এন সংখ্যক, তাহলে টোটাল আয়তন কত পেলাম? এ ইন্টু ভিটি। এতে কত সংখ্যক আছে? এন ইন্টু এ ইন্টু ভিটি। তাহলে এটাই হচ্ছে টোটাল ইলেকট্রনের সংখ্যা। তাহলে টোটাল আধান কত প্রবাহিত হচ্ছে? একটা ইলেকট্রনের আধান হচ্ছে কত? ই। তাহলে টোটাল আধান হবে এ ভিটি এন ই, বা এটাকে লেখা যায় এন ই এ ভিটি। তাহলে এই আগে যে চোঙাকৃতি অংশটাকে আমি ধরেছিলাম এল দৈর্ঘ্যের, যার আয়তন নিয়েছিলাম এ ক্রস সেকশনের মধ্যে যখন ইলেকট্রনগুলো ট্রাভেল করছে, কত আয়তন জুড়ে ইলেকট্রনগুলো আছে? এ ইন্টু ভিডি, অর্থাৎ একক দৈর্ঘ্য এল বাই টি, এটা হচ্ছে ভিডি। তাহলে একক সময়ে ইলেকট্রনগুলো যে আয়তন দখল করে থাকছে সেটা হচ্ছে এ ভিডি। তাহলে একক সময়ে কতগুলো ইলেকট্রন আছে? এন এ ভিডি। একক সময়ে কতটা চার্জ ফ্লো হচ্ছে? এন এ ভিডি। একক সময়ে যে পরিবাহিত চার্জ সেটাকে আবার বলা হয় কারেন্ট। তাহলে আই ইজ ইকাল টু এন এ ভিডি, বাট আই বাই এ সমান এন ই ভিডি। এইটাই হচ্ছে জে। তাহলে জে ইজ ইকাল টু এন ই ভিডি। তাহলে এটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি আর ড্রিপ ভেলোসিটির মধ্যে সম্পর্ক। তাইলে
এইভাবেই এই প্রমাণটা বা প্রুফটা পরীক্ষাতে আসে যে কারেন্ট ডেন্সিটি এবং ড্রিপ ভেলোসিটির মধ্যে সম্পর্কটি কী সেটা প্রতিষ্ঠা করা। সেটা কোথা থেকে প্রতিষ্ঠা করবো, এরকমভাবে একটা অংশ ধরে নেব এবং সেখানে ধরে নেব একটা এরিয়া ক্রস সেকশন এ, এটা দৈর্ঘ্য জেল, এটার মধ্যে যে ইলেকট্রনগুলো যে বেগে যাচ্ছে সেটা হচ্ছে ভিডি। তাহলে একক সময়ে ইলেকট্রনগুলো যে আয়তন দখল করে থাকে সেটা হচ্ছে এভিডি। একক সময়ে যতগুলি ইলেকট্রন ওই অংশের মধ্যে থাকে সেটা হচ্ছে এনএভিডি। একক সময়ে যতটা চার্জ ওই অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে এনইএভিডি। একক সময়ে যে যতটা চার্জ প্রবাহিত হচ্ছে তার মানে সেটা হচ্ছে কারেন্ট। তার কারেন্ট ইজিক্যাল টু এনইএভিডি। কারেন্ট পার ইউনিট এরিয়া সেটাই হচ্ছে কারেন্ট ডেন্সিটি, যে ইজিক্যাল টু এনইভিডি। আচ্ছা, এই কারেন্ট ডেন্সিটির একক হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। এখানে আর একটা নতুন জিনিস পড়তে হবে, মোবিলিটি অফ ইলেকট্রন বা ইলেকট্রনের গতিময়তা, যেটাকে মিউ দিয়ে প্রকাশ করা হয়। মিউ ইজিক্যাল টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বাই হচ্ছে ড্রিপ ভেলোসিটি পার ইউনিট ইলেকট্রিক ফিল্ড। এটা হচ্ছে কোনো পরিবাহীর গতিময়তা, অর্থাৎ কোনো পরিবাহীর একক সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যে স্থির বেগে প্রবাহিত হয় বা একক ক্ষেত্র প্রাবল্যের মধ্যে ইলেকট্রনগুলো যে স্থির বিচলন বেগ প্রাপ্ত হয় তাকে বলা হচ্ছে মোবিলিটি। এই মোবিলিটির একক কি, এর হচ্ছে মিটার পার সেকেন্ড ভেলোসিটি, আর এটা হচ্ছে ভোল্ট পার মিটার ইনভার্স। তাহলে মিটার স্কোয়ার, ভোল্ট ইনভার্স আর হচ্ছে সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে মোবিলিটি একক। আচ্ছা, আগে আমি জেনেছিলাম আই ইজিক্যাল টু এন ই এ ভিডি। এখানে ভিডিটাকে আমি মিউ ই দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটাও একটা রিলেশন। এই রিলেশনগুলো থেকে বিভিন্ন সময় জানতে হবে, কারণ বিভিন্ন জায়গায় এই রিলেশনগুলো থেকে বিভিন্ন রকম অঙ্ক দিবে। তাহলে মোবিলিটি জানলাম, মোবিলিটির সঙ্গে কারেন্টের রিলেশন জানলাম, আর ড্রিপ ভেলোসিটির সঙ্গে মোবিলিটির সম্পর্ক জানলাম। আচ্ছা, এবার হচ্ছে ওহমের সূত্রের ভেক্টর ফর্ম। আচ্ছা, তার জন্য কি করা হচ্ছে, এল দৈর্ঘ্যের একটা পরিবাহী, সেই পরিবাহীটার সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা হচ্ছে যা বিভব ভি। এই পরিবাহীর এরিয়া ক্রস সেকশন ধরে নেওয়া হলো এ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, সেই ইলেকট্রিক ফিল্ডটাকে আমি ই ধরলাম। আমি ধরলাম এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত ইলেকট্রন যেতে যে সময় লাগে সেই সময়টা হচ্ছে টাউ। অর্থাৎ পরিবাহীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ইলেকট্রন গেল এবং সংঘাত ঘটল, পরস্পর সংঘাত যে সময়কাল, সেই সময়কালকে আমি টাউ দিয়ে ডিনোট করছি। তাহলে আমি স্থিতিবিজ্ঞান থেকে লিখতে পারি এল ইজিক্যাল টু হাফ এ টাউ স্কোয়ার, যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সেখান থেকে ইউ জিরো যদি ধরে নিই তাহলে টি এর জায়গায় এখানে হলো টাউ, যেহেতু দুটো সংঘর্ষের মধ্যে যে সময় সেটাকে টাউ ধরেছি। এটা কি ত্বরণ, সেই ইলেকট্রনের ক্ষেত্রে সেই ত্বরণটার মান কত হবে, ই বাই এম, এটাও আগে জেনেছি, কারণ এফ ইজিক্যাল টু এম এ, এফ সমান হয় চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড। তাহলে এ সমান কী হবে, চার্জ ইন্টু ইলেকট্রিক ফিল্ড বাই মাস অফ দ্য ইলেকট্রন। এই মাসটা আমি বসিয়ে দিই এখানে, তাহলে এল ইজিক্যাল টু হাফ, এই এর মানটা বসিয়ে দিলে ই ই বাই এম ইন্টু টাউ স্কোয়ার। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে বা দুটো সংঘর্ষের মধ্যে যে বেগ, সেই বেগটাকে আমি ধরে নিচ্ছি ভি। তাহলে ভি সমান হবে এল বাই টাউ, এটা সমান লিখতে পারবো হাফ ই ই বাই এম ইন্টু টাউ।
এর আগে আমি প্রমাণ করে রেখেছি যে জে ইজিক্যাল টু এন ই ভি ডি। এই ভিডি আর ভি একই জিনিস, এটা হচ্ছে ডিপ ভেলোসিটি অফ ইলেকট্রন, মানে একটা ইলেকট্রন এক জায়গা থেকে অপর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাচ্ছে। তাহলে ভিডির জায়গায় আমি শুধু ভি লিখলাম। তাহলে এই ভি এর সঙ্গে যদি এটাকে আমি তুলনা করি, তাহলে এন ই মানটা আমি বসিয়ে দিলাম হাফ ই ই বাই এম ইন্টু টাউ। তাহলে কী হলো, হাফ এন স্কোয়ার টাউ বাই এম। তাহলে এটা হলো আমার জে। তাহলে জে ইজ ইকাল টু এলো হাফ এন স্কোয়ার টাউ বাই এম। আচ্ছা, ইন্টু ই। এই জে ইজ ইকাল টু আবার লেখা হয় সিগমা ইন্টু ই। সিগমাটা কি? তড়িৎ পরিবাহিতাঙ্ক, আগেই বলেছিলাম। তাহলে এই সিগমা সমান আমি লিখতে পারলাম এন স্কোয়ার টাউ বাই টুয়াইস এম। এই ইকুয়েশনটাকে বলা হয় ওহমের সূত্রের ভেক্টর ফর্ম, এবং ভেক্টর সাইনের দেওয়ার জন্য এখানে জে এর মাথায় ভেক্টর চাপে আর ই এর মাথায় ভেক্টর চাপে। তাহলে ওহমের সূত্রের ভেক্টর ফর্ম হলো জে ইকুয়াল টু সিগমা। আর এন স্কোয়ার টাউ বাই টুয়াইস এম, এই জিনিসটার নাম হচ্ছে সিগমা। আচ্ছা, এবার এই ফর্মুলা থেকে বা এই ফর্ম থেকে আমার ভি ইজিক্যাল টু আই আর যে ওহমের সূত্র, সেই জিনিসটাকে নিয়ে আসতে চাই। আচ্ছা, কীভাবে? যে ইকুয়াল টু সিগমা ই, আমি শুধু এখন মান নিয়ে কাজ করছি, ভেক্টর সাইন দিচ্ছি না। যে মানে হচ্ছে আই বাই এ, আর ই মানে হচ্ছে ভি বাই এল। ভি হচ্ছে ভোল্টেজ আর এল হচ্ছে লেন্থ। তাহলে এখান থেকে ভি সমান লিখতে পারবো 1 বাই সিগমা এল বাই এ ইন্টু আই। এই 1 বাই সিগমা এল বাই এ, এই জিনিসটা আবার হয় রো এল বাই এ ইন্টু আই। কারণ পরিবাহিতাঙ্কের অন্য কী হচ্ছে রোধাঙ্ক, কারণ রো ইজিক্যাল টু 1 বাই সিগমা হয়। এই রো এল বাই এটা সমান হচ্ছে আবার রেজিস্ট্যান্স। তাহলে ভি ইজিক্যাল টু আই আর। তাহলে এটা হলো ওহমের সূত্র। তার মানে জে ইজিক্যাল টু সিগমা ই, এটা হচ্ছে ওহমের সূত্রের একটা ফর্ম। আবার